50 বছর আগেকার এক অমাবস্যার রাত। বর্ষাকাল বলে আকাশ এমনিতেই মেঘলা, তার উপর অমাবস্যার নিবিড় অন্ধকার। গোটা গ্রাম থমথম করছে কোনো এক অজানা আতঙ্কে। প্রতিটা ঘর বাড়ির জানালা আঁটা। পুকুর ডোবায় শুধু ব্যাঙেদের গ্যাঙর গ্যাঙর শব্দ আর ঝিঁঝি পোকার ডাক ছাড়া গোটা গ্রামে আর একটিও শব্দ নেই। যেন পুরো গ্রামটা অন্ধকারে ডুবে আছে। গ্রামের পশ্চিম দিকের ঝিলপাড়ে যে জঙ্গল, সেই জঙ্গলের ভিতর মহাদেবের মন্দিরের দেওয়ালে দাও দাও করে জ্বলছে দুখানা বড় সড় মশাল। মন্দিরের দ্বার বন্ধ। মন্দিরের ভেতর জ্বলছে যজ্ঞের আগুন, আর যজ্ঞকুণ্ড ঘিরে বসে আছে 4 জন তান্ত্রিক সন্ন্যাসী। জটাজুটোধারী লাল বস্ত্র পরিহিত সেই তান্ত্রিকদের একজন বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়ে চলেছে। সঙ্গে সেই আগুনে ঘৃতা হতে দিচ্ছে মাঝে মধ্যেই। চারপাশে নজর বুলালে দেখা যায় একটা বড় পদ্ম পাতার উপর রাখা আছে বাদুড়ের মাথা, বেড়ালের নখ, কাকের রক্ত, প্যাঁচার খোবলানো চোখের মতো আরও কিছু ভয়ানক সামগ্রী। এবার ওই মন্দিরের অন্ধকার কোণ থেকে আচমকায় একটা কান্নার শব্দ শোনা যায়। কোনো একটা ছোট বাচ্চার কান্না। মা মা। সে মা মা করে কেঁদে চলেছে একটানা। কাঁদতে কাঁদতে হিঁচকি উঠছে ক্রমাগত। মা মা মা। একজন তান্ত্রিক উঠে বাচ্চাটাকে এক হাতে তুলে নিয়ে আসে যজ্ঞের আগুনের কাছে। একটা পাত্রে তার চোখের জল খানিকটা নিয়ে তাকে হাঁড়ি কাঠে বেঁধে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে সেই কান্নার শব্দটা বদলে যায় আর্তচিৎকারে। মা মা মা। মিনিটের ভগ্নাংশ, তারপরেই সব চুপচাপ। মন্দিরের বন্ধ দরজার নিচ দিয়ে গড়িয়ে আসে তরল তাজা রক্ত। আর ঠিক তখনই মুষলধারে বৃষ্টি নামল। বৃষ্টির ঝাপটায় নিভে গেল মশাল, আর বৃষ্টির জলে ধীরে ধীরে ধুয়ে যেতে লাগলো রক্তের ধারা। ঝাঁঝা গ্রামের পশ্চিমে বিরাট যে ঝিল, এখন যেটা কচুরিপানায় প্রায় ঢেকে গিয়েছে, তারই চারপাশে প্রকাণ্ড জঙ্গল। জঙ্গল এখানে এমনই গভীর যে দিনের বেলাতেও আলো ঢোকে না, গা ছমছম করে। তবুও তার মধ্যেও সমস্ত অনুভূতিকে উপেক্ষা করে গ্রামবাসীরা এগিয়ে যাচ্ছিল ঝোপঝাড় ঠেলে। প্রত্যেকের হাতেই লাঠি, সরকি, বল্লম। সবে ভোরের আলো ফুটেছে। এই সময় পাখিদের জেগে ওঠার কথা, তাদের ডাকে ভরে থাকার কথা বনের আনাচ কানাচ। অথচ আশ্চর্যজনকভাবে এই জঙ্গলটাতে কিন্তু এমন কিছুই ঘটছে না। জায়গাটা বড়ই নিস্তব্ধ। এই এত গাছগাছালি, তবুও কোনো পাখির ডাক নেই, কোনো পোকার শব্দ অবধিও নেই। শুধু গাছের শুকনো পাতা মাড়িয়ে যাওয়ার পায়ের শব্দ ছাড়া আর কিচ্ছুটি নেই। তবে সেই শব্দের পরিমাণও কিন্তু কম, কারণ গ্রামবাসীরা নিস্তব্ধে এগিয়ে চলেছে। ওদের মনের ভেতরে রাগ, প্রতিহিংসার আগুন জ্বলছে দাও দাও করে। প্রতি বছর এই অমাবস্যার রাতে ওই মন্দিরে শিশু বলি হয়, এমনই জনশ্রুতি আছে। গতকালও অমাবস্যার রাত ছিল, আর নিখোঁজ হয়ে গিয়েছিল হরিপদ কাইনের
3 বছরের ছোট্ট ছেলেটি। এসব নির্ঘাত এই মন্দিরের তান্ত্রিকদের কাজ। এসব ভাবতে ভাবতে গ্রামবাসীরা মন্দিরের সামনে পৌঁছে দেখে মন্দিরের দ্বার হাট করে খোলা। আর একটু এগিয়ে যেতেই ওদের নজরে পড়ে ভেতরে 4 জন সন্ন্যাসী গভীর ঘুমে মত্ত। গাঁজার কলকে আর দেশি মদের বোতল পড়ে আছে কয়েকটা। সকলে পায়ে পায়ে মন্দিরের ভেতর প্রবেশ করে। ভেতরের দৃশ্য দেখলে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের মাথা ঘুরে যাবে। হাঁড়ি কাঠের ঠিক নিচে রক্তে মাখামাখি হয়ে পড়ে হরিপদ গাইনের ছেলের কাটা মুন্ডু। আর তার দেহবশেষ থেকে কে বা কারা যেন মাংস খুবলে খুবলে খেয়েছে। এ দৃশ্য দেখে হরিপদ কপাল চাপড়ে হাহাকার করে কেঁদে ওঠে। আমার কি হলো? এক মুহূর্তে নিস্তব্ধতা ভঙ্গ হয়। ওদের পায়ের শব্দ এবং এইরূপ চিৎকারে লাল বস্ত্রধারী সন্ন্যাসীদের মধ্যে কেউ একজন জেগে ওঠে। এই বলে সে হুঙ্কার দেয়। গ্রামের মানুষের ক্ষোভ আর বাধা মানে না। যার হাতে যা যা অস্ত্র ছিল তাই নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। হরিপদ মেঝেতে পড়ে থাকা একটা খড়গ তুলে নিয়ে কোপ বসাতে যায় এক তান্ত্রিকের গলায়। প্রথমে ছুটে গিয়ে বুকে লাথি বসায় সেই তান্ত্রিকের। আচমকা এরূপ আক্রমণে ছিটকে গিয়ে পড়ে সে। তবে মরণের সামনে দাঁড়িয়েও হো হো করে হাসে সেই তান্ত্রিক। হাসতে হাসতে হিংস্র গলায় বলে, আমাদের মেরে ফেলে কোনো লাভ হবে না। এভাবে তুই কিছুই আটকাতে পারবি না। কাঁচা খেকো দেবতা নিজের শিকার নিজেই টেনে আনবে। এই হাসি হরিপদর আর সহ্য হয় না। এক কোপে তান্ত্রিকের ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেয় সে। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানায় আরও একবার স্বাগত। আপনারা শুনছেন স্বর্ণালী শীলের কাহিনী কাঁচা খেকোর গ্রাস। গত সপ্তাহে গল্প কথা আপনাদেরকে শুনিয়েছিল কালিয়া মাসান অডিও ওয়েব সিরিজ। এই সিরিজের 3টি গল্প যথাক্রমে মৃত্যুবান, বিষাক্ত মরা এবং প্রতিশোধে পোড়া ছায়া। আমাদের এই বিশেষ নিবেদনটি যারা এখনো শোনেননি তারা এই গল্পের ডেসক্রিপশন বক্স থেকে লিংক সংগ্রহ করে শুনতে পারেন। চলুন তবে কথা না বাড়িয়ে এগোনো যাক আজকের গল্পের দিকে। আপনারা শুনছেন স্বর্ণালী শীলের কাহিনী কাঁচা খেকোর গ্রাস। 50 বছর পরে 2023 সাল। গ্রামের মেঠো পথ দিয়ে আসার সময় পুলিশের জিপটা বেশ লাফাচ্ছিল। রিমি টুটুলকে কোলে নিয়ে বসে তাকিয়েছিল বাইরের দিকে। সবে বর্ষার শুরু। বৃষ্টি না পড়লেও আকাশ মেঘলা করে আছে। এইমাত্র একটা কচুরিপানায় ভরা ডোবা পেরিয়ে এলো গাড়িটা। সামনেই রাস্তার ধারে ধান ক্ষেত আর দুপাশে সারি সারি গাছ। বেশ লাগছিল রিমির। জায়গাটার নামটাও অদ্ভুত, ঝাঁ। স্টেশন থেকে এদিকে আসার জন্য আছে শুধুমাত্র মোটরে টানা ভ্যান গাড়ি। ওর হাজবেন্ড পলাশ ওই থানায় বদলি হয়ে এসেছে, তাই সেই সুবাদে পুলিশের জিপখানা পেয়েছে ওরা। যে কনস্টেবল গাড়ি চালাচ্ছেন পলাশ তার পাশেই বসে।
পিছনে ওদের গাদাখানেক মালপত্রর সঙ্গে রিমি কোনো ক্রমে বসে আছে, আর টুটুল রিমির কোলে। যিনি গাড়িটা চালাচ্ছিলেন কি যেন নাম বলেছিল, সুবীর বোধহয়। উনি আর চোখে বারবার তাকাচ্ছিলেন টুটুলের দিকে। পুলিশ বলে রক্ষে, না হলে রিমি বোধহয় ওকেই একটা আস্ত কিডন্যাপার ভেবে নিত এতক্ষণে। পলাশও ব্যাপারটা খেয়াল করে এবার জিজ্ঞেস করেই ফেলল, কিছু হয়েছে নাকি? বারবার টুটুলের দিকে তাকাচ্ছ কেন? কথাটা শোনা মাত্র কেমন যেন চমকে উঠল সুবীর। বলল, না না, তেমন কিছু না, আসলে। এভাবে কথা অসমাপ্ত রেখে থেমে যাওয়ায় পলাশের রাগ হলো একটু। যতই হোক, ও থানার মেজবাবুর দায়িত্ব নিয়ে এসেছে, আর এ তো সামান্য একজন কনস্টেবল। পলাশ এবার বিরক্তির স্বরে বলল, এত ভনিতা করার কি আছে? তোমার কি কোনো অসুবিধা হচ্ছে টুটুলের জন্য? আমার? না না, আমার অসুবিধা হবে কেন? রিমি পেছন থেকে বলল, দাদা, কোনো সমস্যা থাকলে বলুন না। আসলে স্যার, আমি বললে আপনারা বিশ্বাস করবেন কি না তাই আর কি। এ বড় খারাপ সময়, এই সময় আপনার ছেলেকে এই গ্রামে না নিয়ে এলেই পারতেন। একটা মাঠ আর বড় দিঘি পেরিয়ে পুলিশ কোয়ার্টারের সামনে পৌঁছতে পৌঁছতে বৃষ্টি নেমে এলো। কোয়ার্টার বলতে দুখানা দোতলা বিল্ডিং পাশাপাশি দাঁড়িয়ে, তার আবার স্থানে স্থানে শ্যাওলা পড়া। এ দেখে তো রিমির মনটা একেবারে খারাপ হয়ে গেল। একেই শহর ছেড়ে গ্রামে থাকতে আসা, তার মধ্যে যত দূর চোখ যায় মাঠ, ধান ক্ষেত আর গাছগাছালি। এদিকে আবার কোয়ার্টারেরও এই হাল। স্বামীর ট্রান্সফারের চাকরি, অগত্যা কি আর করার, এসব মানিয়ে তো নিতেই হবে তাকে। খাট, বিছানা, আলমারি সব আগে থেকেই পাঠিয়ে দেওয়া হয়েছিল, সঙ্গের জিনিসপত্রগুলো শুধু নামাতে হবে এখন। এদিকে ঝমঝমে বৃষ্টির মধ্যেও দুই একজন ছাতা নিয়ে নতুন লোক দেখতে এসেছেন। পলাশ রিমিকে বলল, তুমি টুটুলকে নিয়ে শেডের নিচে দাঁড়াও, আমি দিকটা সামলাচ্ছি। একজন বয়স্কা মহিলা ছাতা মাথায় দাঁড়িয়েছিলেন। তিনি এগিয়ে এসে রিমির মাথায় ছাতা ধরে তাকে ছাদের নিচে নিয়ে এলেন। রিমি কৃতজ্ঞতার সুরে বলল, ধন্যবাদ। মহিলা এবার গল্প জুড়লেন, আমি তোমাদের কোয়ার্টারেই থাকি, একদম উল্টো দিকে। আচ্ছা। রিমি আর কি বলবে ঠিক বুঝে উঠতে পারল না। পলাশরা ততক্ষণে মালপত্র টানাটানি করে তুলতে আরম্ভ করেছে। রিমিও তাই পায়ে পায়ে সিঁড়ির দিকে এগোলো। যেতে যেতে দেখল ওই বয়স্কা মহিলাও আসছেন পিছু পিছু। ভদ্রতার খাতিরে তাই সে জিজ্ঞেস করল, মাসিমা, আপনারা অনেক দিন আছেন এখানে? সিঁড়ির ল্যান্ডিংয়ে ভদ্রমহিলা দাঁড়িয়ে একটু হাঁপ ছেড়ে আবারও উঠতে উঠতে বললেন, হ্যাঁ, তা 2 বছর হলো। জায়গাটা বেশ ভালো, তবে বাপু। বলতে বলতে থেমে যেতেই রিমি পিছন ফিরে জিজ্ঞেস করল, কি মাসিমা? রিমিদের ঘরের দরজার সামনে এসে ভদ্রমহিলা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সামনেই অমাবস্যা, এই সময়টা তোমরা ওকে এখানে নিয়ে এসে ভালো করনি। কথাটা বলতে বলতে টুটুলের মাথায় হাত বুলিয়ে দিয়ে উল্টো দিকের কোয়ার্টারের দরজা খুলে ঢুকে পড়লেন তিনি। রিমি থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। বারবার সবাই টুটুলকে নিয়ে আসা নিয়ে এরকম করছে কেন? একটা খটকা জাগছে ওর মনে। কি এমন আছে সামনের অমাবস্যায়? রিমি ভোর ভোর উঠে স্নান সেরে ঠাকুরের সিংহাসন গোছাচ্ছিল। পলাশ ছেলেকে নিয়ে এখনো বিছানায়। বারান্দার এক কোণে ঠাকুর রাখার জায়গাটা মুছে সিংহাসন পেতে সেখানে ওর একমাত্র আরাধ্য কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা রেখে গুনগুন করে হরি নাম করছিল রিমি। হরে কৃষ্ণ। মনটা বড় বিক্ষিপ্ত হয়ে আছে। হরে হরে। হে প্রভু,
গতকাল সকালে টুটুলকে দেখে এমনভাবে কেনই বা তাকাচ্ছিল সবাই? আর সামনের অমাবস্যাতে এমন কি রহস্য লুকিয়ে আছে? এই প্রশ্ন দুটোই বারংবার ঘুরে ফিরে আসছিল রিমির মনে। গতকাল রাতে সামনের ঘরের মাসিমা রাতের খাবারটা দিয়ে গিয়েছিলেন। ওরা সদ্য এসেছে, গোছগাছ করতেই সময় চলে যাচ্ছে, তাই আর কি। তো সেই সময় উনি পলাশের সামনেও বেশ একটা সাবধান করার ভঙ্গিতে বলেছিলেন, বাবা, আমি তো তোমার থেকে বড়, একটা কথা বলি শোনো। বউ আর ছেলেকে কাল পরশুর মধ্যে কোথাও একটা রেখে এসো। এই গ্রামে রেখো না, অমাবস্যাটা কেটে যাক, তারপর নিয়ে এসো। পলাশ অতটা গুরুত্ব না দিয়েই জিজ্ঞেস করেছিল, কেন মাসিমা, কিছু হয়েছে? আমি আর কি বলবো বলো, শুনলে মেয়েটা শুধু শুধু ভয় পাবে। তুমি তো থানাতে যাচ্ছ, ওখানে গেলেই সব জানতে পারবে। আমি শুধু শুধু আর বাচ্চাটার সামনে কেন বলি? এই সমস্ত কিছু শোনার পর থেকেই যে আশঙ্কার মেঘটা রিমির মনে একটু একটু করে ঢুকছিল, সেটা যেন এবার গাঢ় হয়ে চেপে বসেছে। কি এমন রহস্য লুকিয়ে থাকতে পারে সেও চিন্তা করেও বুঝে উঠতে পারেনি। এমনকি পলাশও কোনো কুল কিনারা পায়নি। মাসিমা তো এই সমস্ত বলে চলে গিয়েছিলেন নিজের ঘরে। আর তখন থেকেই রিমি নানাভাবে পলাশকে বারংবার জিজ্ঞেস করেছে, কিছু কি হয়েছে এখানে? একটা সাধারণ গ্রাম, এখানে ভয়ের কি থাকতে পারে? তবে পলাশ কিন্তু অতটা আমল দেয়নি। এসে উড়িয়ে দিয়ে বলেছে, ধুর, বাদ দাও তো, যত গ্রাম্য কুসংস্কার হবে হয়তো। অমাবস্যার দিন নাকি গ্রামে থাকতে নেই, এটা কোনো কথা হলো? কিন্তু গতকাল টুটুল ঘুমের মধ্যেই বারংবার কেঁদে উঠেছে এবং ঘুমের ঘরেই বলেছে, বাঁচাও, বাঁচাও মধুসূদন দাদা, বাঁচাও, বাঁচাও আমাকে মধুসূদন দাদা, বাঁচাও। রিমি নিজে কৃষ্ণ ভক্ত। ছোট থেকেই ছেলেকে তাই মধুসূদন দাদার গল্প শুনিয়েছে বারংবার। ওকে বলেছে যে কেউ কখনো বিপদে পড়লে মধুসূদন দাদাকে ডাকলেই নাকি মধুসূদন দাদা ছুটে এসে তাকে বাঁচায়। টুটুল বড্ড ছোট, ও সরল মনে এ সমস্ত কথা বিশ্বাসও করে নিয়েছে। আর মায়ের মুখে এই সমস্ত নানা কথা শুনে টুটুলের মনেও মধুসূদন দাদার প্রতি একটা আস্থা জন্মেছে। তাই কোনো রকম বিপদে সে পড়লে, এই যেমন তার সামনে কুকুর ঘেউ ঘেউ করলে সে মধুসূদন দাদা বাঁচাও বলে চেঁচাতে থাকে। গতকাল রাতেও ঘুমের মধ্যে টুটুল কি দেখেছে তা রিমি জানে না, তবে ভয়ে মধুসূদন দাদার নাম করে বারবার চেঁচিয়ে উঠছিল টুটুল। বাঁচাও, বাঁচাও মধুসূদন দাদা, বাঁচাও, বাঁচাও আমাকে মধুসূদন দাদা, বাঁচাও। ঠাকুর পুজো দিতে দিতে এইসবই ভাবছিল রিমি। এমন সময় পলাশ উঠে ডাক দিল, রিমি, চা হবে? পুজো শেষ করে রিমি উঠে পলাশকে চা করে দেয়। বলে, তুমি কিন্তু থানায় গিয়ে একবার খোঁজ নিও। অমাবস্যায় কি এমন আছে যে সবাই এইরকম ভয় দেখাচ্ছে? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। তাছাড়া ছেলেটা গতকাল ঘুমের মধ্যে বারবার কেঁদে উঠছিল। পলাশ অতটা পাত্তা না দিয়ে বলল, নতুন জায়গা, হয়তো ঠিকভাবে ঘুম হয়নি, তাই কেঁদে উঠছে। ফালতু এত চিন্তা করা বন্ধ করো। রিমি আর কথা না বাড়িয়ে জলখাবার তৈরি করতে লাগে। জলখাবার খেয়ে পলাশ বেরিয়ে যেতেই টুটুলকে খাইয়ে রিমি গেল মাসিমার ঘরে। মাসিমা তখন রান্নাঘরে ব্যস্ত। রিমি গিয়ে মাসিমাকে এবার ধরল। মাসিমা? রিমির ডাক শুনে মাসিমা ঘুরে তাকিয়ে বললেন, বসো। এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে? রিমি টুটুলকে নিয়ে সোফার উপর বসে। মাসিমা রান্নাঘরের কাজ সেরে এসে টুটুলকে কোলে নিয়ে বললেন, বলো তো কি হয়েছে?
রিমি চিন্তিত স্বরে বলল, মাসিমা, গতকাল এসে থেকে সবাই টুটুলের দিকে কেমনভাবে তাকাচ্ছে। আপনিও বললেন সামনে অমাবস্যা, সময়টা ভালো নয়, টুটুলকে নিয়ে যেন এই গ্রামে না থাকে। চিন্তায় আমার রাত্রে ঘুম হয়নি। আর তাছাড়া... রিমি থেমে যেতেই মাসিমা জিজ্ঞেস করলেন, তাছাড়া কি কিছু হয়েছে নাকি? মাসিমা, সারা রাত ছেলেটা ঘুমোতে পারেনি, ঘুমের মধ্যে কেঁদেছে আর চিৎকার করেছে। আমার মনটা কুগাইছে। এই অমাবস্যাকে এত ভয় পাওয়ার কি আছে? ভেবেছিলাম বলবো না, কিন্তু তুমি আমার মেয়ের মতো, তোমাকে ঘটনাটা না বললে অন্যায় করা হবে। আসলে আমাদের এই গ্রামে একটা অভিশাপ রয়েছে। ওই যে জঙ্গলটা আছে না, ওর ভিতরে একটা পুরো মন্দির রয়েছে। মন্দিরটা মহাদেবের। বহু বছর আগে পর্যন্ত নিয়মিত পুজো হতো ওই মন্দিরে। তারপর কোথা থেকে একটা তান্ত্রিকের দল এসে ওই মন্দিরে উপস্থিত হয়। মন্দিরের যে নিত্য পুজো করতেন সেই পুরোহিতকে একদিন তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেল। তারপর থেকে ওই মন্দির চলে গেল ওই তান্ত্রিকদের দখলে। গ্রামের মানুষ পুজো দিতে গিয়ে একদিন ওই তান্ত্রিকদের ক্রোশের কবলে পড়ে। ধীরে ধীরে সাধারণ মানুষের যাতায়াত কমে যায়। ওই মন্দির হয়ে ওঠে তন্ত্রচর্চার আখড়া। তারপর একবারেই বন্ধ হয়ে যায় ওই জঙ্গলের পথে গ্রামের মানুষের যাতায়াত। এই যে সব আমি তোমাকে বলছি, এসব বহু যুগ আগেকার কথা, প্রায় 40-50 বছর আগেকার। তখন আমি এখানে আসিনি। শুনেছি ওই তান্ত্রিকরা ওই মন্দিরে নরবলি দিত। যেমন তেমন নরবলি নয়। তুমি শুনলে ভয় পাবে, তাই এতদিন... রিমি এতক্ষণ চুপ করে মাসিমার কথাই শুনছিল। এরই মধ্যে টুটুল কখন খেলতে খেলতে ভেতরের ঘরে চলে গিয়েছে। হঠাৎ দুম করে একটা শব্দে রিমি চমকে ওঠে। যে ঘরে টুটুল খেলছিল সেই ঘরের দরজা আচমকা বন্ধ হয়ে গিয়েছে। দুজনেই একে অপরের মুখের দিকে অবাক হয়ে যায়। পর মুহূর্তেই ছুটে যায় দরজার দিকে। রিমি প্রাণপণে দরজা ধাক্কাতে লাগে। টুটুল, টুটুল, দরজা বন্ধ করছিস কেন? কিন্তু ভেতর থেকে টুটুলের কোনো আওয়াজ পাওয়া যায় না। মাসিমা চেঁচিয়ে বলেন, টুটুল, দরজা খোলো টুটুল। কিন্তু টুটুল দরজা খোলে না। উপরন্তু ঘরের ভেতর থেকে টুটুলের আর্তচিৎকার ভেসে আসে। তারপর রিমি শুনতে পায় টুটুল ভয়ে কাঁদতে কাঁদতে বলছে, মধুসূদন দাদা, তুমি কোথায়? মধুসূদন দাদা, আমায় বাঁচাও, আমার খুব ভয় করছে মধুসূদন দাদা। কি হয়েছে টুটুল, কাঁদছিস কেন? এদিকে মাসিমাও কাঁদতে আরম্ভ করেছে। এসব কি হচ্ছে? সামনে অমাবস্যা, এসব লক্ষণ তো ভালো নয়। হে ঈশ্বর, রক্ষা করো ওকে, রক্ষা করো। হঠাৎ করে এবার ভেতর থেকে এক ভয়ঙ্কর পাশব গর্জন শোনা যায়। আচমকাই যেমন দরজাটা বন্ধ হয়েছিল সেরকমই খুলে যায়। রিমি সঙ্গে সঙ্গে ছুটে যায় ঘরের ভেতর। ভয়ানক ভয় পেয়ে গিয়েছিল। ভাগ্য ভালো টুটুল অক্ষত আছে। মাসিমা ততক্ষণে ছুটে গিয়েছেন জানলার দিকে। সেদিকে গিয়েই চেঁচিয়ে উঠলেন তিনি, জানলাটাকে কে খুললো? আমি তো বন্ধ করে রেখে গেছিলাম। তারপর রিমির দিকে ঘুরে বললেন, আজই তোমার বরকে বলো তোমাদের অন্য কোথাও রেখে আসতে। তোমাদের ছেলের ওপর কিন্তু তার নজর পড়েছে। সেদিন রাতে পলাশের ফিরতে একটু দেরি হবে এমনটা সে বলেই গিয়েছিল। তাই গোটা দিনটা রিমির বেশ ভয় ভয় কাটল। বিশেষ করে সকালে মাসিমার ঘরে যে ঘটনাটা ঘটল তাতে যে কেউ ভয় পেতে বাধ্য। রিমি তবুও নিজেকে সংযত রাখতে বারংবার নিজেকেই নিজে প্রশ্ন করছিল, এরকম কি কিছু আদৌ হতে পারে? কোনো কারণে হয়তো হাওয়ায় দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, হয়তো বা আবার হাওয়াতেই খুলে গিয়েছে। জানলাটারও হয়তো একই ঘটনা, হাওয়ায় খুলে গিয়ে থাকবে সেটা, এরকম তো হতেই পারে।
ওরাই হয়তো অত্যন্ত স্বাভাবিক একটা ঘটনাকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলছে, আর তার ফলেই মনে এসব নানা রকম উটকো চিন্তা। দুপুরে রোদ পড়ে আসতে রিমি ভাবল টুটুলকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসা যাক, এতে মনটাও একটু পরিষ্কার হবে, দুশ্চিন্তাগুলো কাটবে আর কি। তো যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়ল ওরা দুইজনে। কলকাতা শহরের বুকে এরকম ফাঁকা মাঠ, এরকম বিশুদ্ধ বাতাস এ পাওয়া বড়ই দুষ্কর। তাই বাইরে বেরিয়ে ঘুরতে ঘুরতে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে থাকলো ওরা। গ্রামে নতুন, তাই রাস্তাঘাট সেরকম চেনে না, তবু ঘুরতে ভালো লাগছিল বলে এদিক ওদিক ঘুরছিল ওরা। চারিদিকে সবুজ ঘাস, গাছপালা, পুকুর, বেশিরভাগ জায়গাতেই মেঠো পথ। সেই পথ ধরেই তারা হাঁটছিল। টুটুল মাঝে মধ্যে একটু দুষ্টুমি করে রিমির হাত ছেড়ে সামনের দিকে দৌড়চ্ছিল। আসলে কলকাতা শহরে এরম ফাঁকা মেলা জায়গা তো আগে দেখেনি, তাই এখন এমন ফাঁকা জায়গা পেয়ে ওর যেন একেবারে আনন্দ আর বাদ মানছে না। রিমিরও বেশ শান্ত লাগছিল পরিবেশটা, মনের ভয়টাও কখন যেন ধীরে ধীরে উবে গিয়েছিল। দিব্যি তো খোলা হাওয়া, সোনালি রোদ, এর মধ্যে খামোখা মন গড়া আশঙ্কার মেঘ কোত্থেকে আসবে? ব্যাপারটা ক্রমেই মুছে গেল রিমির মন থেকে। ঘুরতে ঘুরতে কখন যে সন্ধে নেমে গেল খেয়ালই করেনি ওরা। প্রকৃতির অপূর্ব শোভা কেমন একটা ঘোর লাগিয়ে দিয়েছিল তাদের চিন্তনে। সেই ঘোর কাটতেই খেয়াল করল হাঁটতে হাঁটতে জঙ্গলের কাছে চলে এসেছে। আর একটু মেঠো পথ ছাড়ালেই খানিকটা দূর থেকে সেই জঙ্গল শুরু। রিমির বুকটা আবারও কেঁপে উঠল। ও বুঝে উঠতে পারছে না কিভাবে হাঁটতে হাঁটতে এইদিকে চলে এলো ওরা। অগত্যা আবারও মনকে প্রবোধ দিল, হয়তোবা মনের ভুলে চলে এসেছে। বেশি আর না ভেবে তাড়াতাড়ি পিছু হটল জায়গাটা ছেড়ে চলে যাওয়ার জন্য। ফিরেই আসছিল আচমকা টুটুল জঙ্গলের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, মা মা দেখো, ওখান থেকে কে যেন আমাকে ডাকছে। রিমি আঁতকে উঠল টুটুলের কথা শুনে। ভয় ভয় চারিদিকে তাকিয়েও কাউকে দেখতে পেল না। টুটুলকে কোলে তুলে তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো, কিন্তু কেন জানে না টুটুল মায়ের কোল ছেড়ে নামার জন্য ছটফট করছে। কেঁদে কেঁদে বলছে, মা ও আমাকে ডাকছে তো, আমাকে যাবো, আমাকে ছেড়ে দাও, আমি যাবো ওখানে, আমাকে ডাকছে। ততক্ষণে রিমির মনে সেই সকালের আতঙ্কটা পুরো দস্তুর ফিরে এসেছে। কোনো ক্রমে টুটুলকে সামলে নিয়ে হরিনাম করতে করতে লোকালয়ের কাছাকাছি পৌঁছালো। রাতে পলাশ ফিরতেই রিমি ওকে চেপে ধরে, বলে, জানো আজ বিকেলবেলা কি হয়েছে? কি হয়েছে? রিমি খুলে বলে গোটা ঘটনাটাই। তারপর বলে, তুমি থানা থেকে কিছু জানতে পারলে? পলাশ এবারও অতটা গুরুত্ব দেয় না। তেমন নতুন কিছু নয়, গত কয়েক বছর ধরে কয়েকটা বাচ্চা মিসিং। গ্রামের লোকেদের ধারণা ওই জঙ্গলের ভিতরে মন্দিরে কোনো অপদেবতা আছে, সেই নাকি এই বাচ্চাদের টেনে নিয়ে যায়। তবে এসব গাঁজাখুরি এরকম আবার হয় নাকি? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, ঠিক করে তদন্ত হয়নি হয়তো। আবার যদি এরকম কিছু ঘটে আমি নিজে তদন্ত করব। রিমি ঠিক যেন আশ্বস্ত হতে পারে না। ও বলে, আমি নিজেই তো গিয়েছিলাম বিকেলবেলা ওই জঙ্গলের ধারেই। তোমাকে তো বললাম ছেলেটা ওখানে গিয়ে কাকে যেন দেখেছিল। রিমি বলতে বলতে পলাশের হাত দুটো চেপে ধরে। বিশ্বাস করো, ছেলেটা কাকে যেন দেখে ওখানে যাবে বলে কাঁদতে লাগলো। সে আমি কিছুতেই নিয়ে আসতে পারি না, অথচ আমি তো কাউকে দেখতেই পেলাম না। নিশ্চয়ই নিশ্চয়ই ওখানে কিছু আছে। পলাশ ফুৎকারে উড়িয়ে দিল ওর কথা। আরে দূর, ও ছোট বাচ্চা কি দেখতে কি দেখেছে, হয়তো বিড়াল টিড়াল দেখে ওরকম করছিল। তুমিও যেমন অমনি ভয় পেয়ে গেলে। রিমি এবার
সকালে ঘটে যাওয়া ঘটনার কথাটা বলল। তুমি তাহলে সেটাকে কি বলবে? সেখানে তো মাসিমাও ছিলেন। আমাদের দুজনের চোখের সামনেই দরজাটা বন্ধ হয়ে গেল। তাছাড়া ওই গর্জন মাসিমাও শুনেছে। তুমি দরকার হলে মাসিমাকে জিজ্ঞেস করো। পলাশ এবার উঠে পড়ে, তোয়ালে নিয়ে বাথরুমের দিকে যেতে যেতে বলে, আচ্ছা আচ্ছা, জিজ্ঞেস করবো কোন, তুমি এখন খেতে দাও, আমি স্নান করে আসি। পলাশ বাথরুমে ঢুকে যেতেই রিমি যায় ভাত বাড়তে, কিন্তু মনের ভেতরটা তার তখনও ছটফট করছিল। কারণ পলাশকে বলার পরেও ও তো কিছুই বিশ্বাস করতে চাইছে না। রিমির বুকের ভেতরটা ভয়ে কাঁপতে থাকে। অগত্যা ঠাকুরই তার ভরসা এখন। মনে মনে ঠাকুরকে ডাকতে থাকে সে। হে নারায়ণ, তুমি রক্ষা করো আমার সন্তানকে। সেদিনও টুটুল সারা রাত একটানা কেঁদে গেল। মধুসূদন দাদা, তুমি কোথায়? আমায় বাঁচাও মধুসূদন দাদা, আমার বাঁচাও মধুসূদন দাদা, আমার খুব ভয় করছে। ও মধুসূদন দাদা, তুমি কোথায়? আমার বাঁচাও। রিমি ভেবেছিল টুটুলের কান্না শুনে পলাশ হয়তো এবার ব্যাপারটায় গুরুত্ব দেবে, কিন্তু হিতে বিপরীত হলো। সেদিনকে রাতে টুটুলকে ওভাবে সারাক্ষণ কান্নাকাটি করতে দেখে পলাশ রিমির উপরেই রেগে উঠল। তুমি ছেলেটার মাথায় এই সমস্ত ঢোকাচ্ছ? নিজে তো যা নয় তাই ভাবছই, ছেলেটাও ভয় পেয়ে সেই নিয়ে কান্নাকাটি শুরু করেছে ঘুমের মধ্যে। রিমির এবার বড্ড অসহায় লাগছিল। একদিকে তো এরূপ আতঙ্ক, অপরদিকে পলাশও ওর কথায় গুরুত্ব দিচ্ছিল না। পরের দিন সকালবেলা মাসিমা নিজেই এলেন। জিজ্ঞেস করলেন, পলাশকে বলেছিলে তোমাদেরকে অন্য কোথাও রেখে আসতে? রিমি এবার কেঁদে ফেলল, বলল, মাসিমা, আমি বারবার করে ওকে বোঝাতে চেষ্টা করছি, কিন্তু কিন্তু ও কিছুতেই বুঝতে চায় না। ও ভাবছে আমি বোধহয় মিথ্যে ভয় পাচ্ছি, আর ছেলেটা আমার কথায় ভয় পেয়ে কান্নাকাটি করছে। মাসিমা সব শুনে বললেন, তোমার নিজের স্বামী যদি তোমার কথায় গুরুত্ব না দেয়, তাহলে আমি আর কি করব বলো? তুমি তুমি একটা কাজ করতে পারো। পলাশকে বলো তোমার মা বাবার জন্য মন কেমন করছে। এ কথা বলে তুমি পারলে কালকেই তোমার বাপের বাড়ি চলে যাও। সেই কথা শুনে রিমি অসহায়ের মতো বলে উঠল, মাসিমা, আমার বাপের বাড়ি বলে যে কিছু নেই। আমার মা বাবা কেউ নেই। আমি মামার বাড়িতে মানুষ। মামা মামিও এখন তাদের ছেলের কাছে মুম্বাইতে থাকেন। আমার পক্ষে তো সেখানে যাওয়া সম্ভব নয় মাসিমা। মাসিমা কিছু একটা ভেবে শেষে বললেন, দেখো, হাতে আর বেশি সময় নেই। এক কাজ করো, তুমি পলাশকে বলো আমি তোমাকে আমার বোনের বাড়ি পাঠিয়ে দিই। সেদিন দুপুরে ফোন করে পলাশকে সে কথা বলতেই পলাশ আবারও রেগে গেল। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কে তোমার ছেলের দিকে দুবার তাকিয়েছে, মাসিমা কি গল্প বলেছে, সেই নিয়ে এখন কোথায় চলে যাবে বলছো? মাসিমার সাথেই 2-3 দিনের আলাপ, ছেলে নিয়ে এখন তার বোনের বাড়ি গিয়ে উঠবে? না না, কোথাও যেতে হবে না। আরে তোমার বর পুলিশ, সে কথা ভুলে যেও না। গ্রামগঞ্জের থানায় দুপুরের দিকে তেমন একটা কাজ থাকে না। সামনের কোয়ার্টারের মাসিমার বর এই থানারই একজন কর্মচারী। উনি গিয়েছিলেন বাড়িতে দুপুরের খাবার খেতে। ফিরে এসে শুনলেন পলাশ রিমির সঙ্গে ফোনে এসব কথা বলছে। উনি থানার ভেতরে পলাশকে স্যার বলেই সম্বোধন করেন। তাই বললেন, স্যার, একটা কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই, বলুন। ভদ্রলোক স্বর নিচু করে বলেন, তুমি কিন্তু ব্যাপারটাকে অগ্রাহ্য করে ভুল করছো। পলাশ থানার মধ্যে ব্যক্তিগত কথাবার্তা খুব একটা পছন্দ করে না। তবুও সে জিজ্ঞেস করল, কি ঘটনা বলুন তো? ভদ্রলোক বলেন, ওই জঙ্গলের ভিতরে পুরনো মন্দিরটায় এককালে তান্ত্রিকরা শিশু বলি দিত। তারপর একদিন গ্রামের লোকজন রাগে ক্ষোভে ফেটে পড়ে ওই মন্দিরে হানা দেয়।
ওইসব তান্ত্রিকদের পিটিয়ে মারে বলে শুনেছি, কিন্তু কোন অপশক্তি তারা জাগ্রত করে দিয়ে গিয়েছিল জানা নেই। শ্রাবণ মাসের প্রতি অমাবস্যায় এই গ্রামের চৌহদ্দির মধ্যে কোনো শিশু থাকলেই কোনো অলৌকিক বলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। সবার ধারণা ওই মন্দিরের অপশক্তি এর জন্য দায়ী। কথা শেষ হতে না হতেই পলাশ বলে ওঠে, সেই জন্য আপনারা বারবার বলছেন টুটুলকে নিয়ে চলে যেতে? হ্যাঁ বাবা, সেই জন্যই। তোমার একমাত্র সন্তান। তাছাড়া কি? তাছাড়া এই গ্রামের আশেপাশেই কোনো একটা গোপন দল আছে যারা ভিতরে ভিতরে এইসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। পলাশ অবাক হয়ে বলে, এইসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তো অ্যারেস্ট করেন না কেন? তারা আপনাদের চোখের সামনে দিয়ে এইসব করে বেড়ায়। চোখের সামনে দিয়ে নয়, আমরা বহু চেষ্টা করেছি তাদের খুঁজে বের করার, কিন্তু আজ অব্দি ট্রেস করতে পারিনি। সব থেকে বড় কথা, ওই জঙ্গলের ভেতরে কেউই যেতে চায় না, এমনকি পুলিশেরাও নয়। পলাশ সেদিন বাড়ি ফিরে দুপুরে মেশো যা যা বলেছিলেন তার সবটাই রিমিকে বলে। রিমি এবার শুনে আরো ভয় পেয়ে যায়। দেখেছো, সবাই বলছেন টুটুলকে নিয়ে কয়েকদিনের জন্য কোথাও চলে যেতে, তুমিই শুধু কথা শুনছো না। পলাশ ওকে থামিয়ে দেয়, বলে, আরে থামো, আমরা একদমই নতুন, সবে এসেছি, আর এসে থেকে দেখছি এই মাসিমা মেসোমশাই আমাদের এখান থেকে সরাতে চাইছেন। আমার তো অন্য সন্দেহ হচ্ছে। কি বলছো এসব? ওরা আমাদের ভালো চান বলেই তো বলেছেন। তাছাড়া সকালে কি হয়েছে তোমাকে বললাম না আমি? আমার চোখের সামনেই হয়েছে সবটা। ভেবে দেখো ঘটনাটা কোথায় ঘটেছে। তোমার মাসিমার ঘরে, তোমার নিজের ঘরে কিন্তু নয়। তুমি সরল মনে ওদের যতটা সাদাসিধে ভাবছো, ওরা তো তা নাও হতে পারেন। আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলছো? হয়তো এই অমাবস্যায় এমন কিছু হয় যার সঙ্গে তোমার এই মাসিমা, এই মেসোমশাই এরাই যুক্ত। তাই হয়তো আমাদের সরাতে চাইছেন এখান থেকে, কিন্তু আমি তো এত সহজে এই ফাঁদে পা দেব না। রিমি পলাশকে কিছুতেই বোঝাতে পারে না। টুটুল এদিকে সারা রাত প্রায় ঘুমায় না বললেই চলে, শুধু ছটফট করে। পলাশকে বললে সে তো রাগ দেখায়। এখানে এসে তোমার মাথাটা খারাপ হয়েছে। অগত্যা সেই রাত দুপুরে রিমি ছেলেকে কোলে নিয়ে উঠে যায়। রাতের বেলা ভগবান শ্রীকৃষ্ণের সামনে বসে সে কাঁদে। হে ভগবান! সেদিন রাতে টুটুল ঘুমিয়েছিল একটু। পলাশ পাশের ঘরের টেবিলে বসে কি সব যেন কাজ করছে। টুটুল ঘুমিয়েছে দেখে রিনি রান্নাঘরে গেল বাসনগুলো মেজে ফেলতে। উঁকি মেরে পলাশকে বলে গেল, ছেলেটার দিকে নজর রেখো একটু। রিমি তাড়াতাড়ি করেই মাজছিল বাসনগুলো। এমন সময় পলাশের চিৎকার শুনতে পেল সে। রিমি, টুটুল কোথায়? রিমি তড়িঘড়ি সাবান হাতেই দৌড়ে এলো ঘরে। বিছানা ফাঁকা, চাদর কুঁচকে আছে, কিন্তু টুটুল নেই। রিমির হাত পা কাঁপছিল, তবুও বলল, বাথরুমে নেই। ও কি একা একা বাথরুমে যায়? রিমি ছুটে গিয়ে জানলা দিয়ে বাইরে তাকালো। গোটা গ্রাম তখন ডুবে আছে অন্ধকারে, থমথম করছে যেন। এই আজকের রাতটা মাত্র, তারপরেই অর্থাৎ আগামীকাল অমাবস্যা। তাই জন্য গোটা গ্রাম জুড়ে যেন এখন থেকেই কোনো অভিশপ্ত আঁধারের ছোঁয়া লেগেছে। এবার দুজনে মিলে দৌড়ে গেল বাইরের দরজার দিকে, আর গিয়েই চমকে উঠল। দরজা খোলা। পলাশ চিৎকার করে উঠল আবার, তুমি দরজা খুলে রেখেছিলে রিমি? রিমি এবার জ্বলন্ত দৃষ্টিতে তাকালো পলাশের দিকে, বলল, থানা থেকে ফিরে
দরজাটা তুমিই বন্ধ করেছিলে, মনে করে দেখো। তারপরে আর্তনাদ করে উঠল। দরজাটা খুললো কে? টুটুল টুটুল বাইরে যায়নি তো? রিমির মুখ থেকে কথাগুলো বার হওয়া মাত্রই দুজনে পড়ি কি মরি করে দৌড়লো বাইরে। নিচের সিঁড়ি, দালান, কোথাও টুটুল নেই। বাইরে যত দূর দেখা যায় অন্ধকার মাঠ, গাছপালা দুই হাত তুলে প্রেতাত্মার মতো দাঁড়িয়ে আছে। ওইটুকু ছেলেই রাতের বেলা অন্ধকারে কোথায় যাবে? রিমির কিছুই মাথায় ঢোকে না। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছু সে বুঝে উঠতে পারছে না। তাহলে কি মাসিমার কথাই ঠিক? সত্যিই অভিশপ্ত এ গ্রাম। টুটুলকে নিয়ে বোধহয় এখানে আসা তাদের উচিত হয়নি। এসব ভাবতে ভাবতে দেখে পলাশ বেশ খানিকটা এগিয়ে গিয়েছে মাঠ ধরে। পলাশের এই ডাক কাউকে না পেয়ে যেন অসহায়ের মতো মাথা কুটে মরছে। রিমি ভয়ে কাঁপতে থাকে, মনে মনে ডাকতে থাকে তার মধুসূদনকে। হে ঈশ্বর, তুমি রক্ষা করো। খানিক আগেই এক পশলা বৃষ্টি হয়েছিল। তাড়াহুড়োতে কেউ চটি জুতো পড়েনি, যদিও পড়ে খুব একটা লাভ হতো না, কারণ মাঠে পা রাখা মাত্রই কাঁদায় ডুবে যাচ্ছে তাদের পা। তবে সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। দুই পায়ে কাঁদা মেখে দুজনে হেঁটে যাচ্ছে অন্ধকারে। রিমির ফোনটাও ঘরে পড়ে। পলাশের ফোনের টর্চ যৎসামান্য আলো ছড়াচ্ছে। এই রাতের গহীন অন্ধকারে ঝিঁঝি পোকার ডাকগুলো যেন ওদের কানে পাতাল পুরীর অশরীরীর শব্দের মতো ঠেকছিল। ইতস্তত ঘুরতে ঘুরতে হঠাৎই টুটুলের চিৎকার শুনতে পেল ওরা। ওরা এক দৌড়ে প্রেতের মতো গাছগুলোর কাছে এসে থমকে দাঁড়ালো। টুটুলের চিৎকারটা ঠিক কোন দিক থেকে এসেছে ওদের বোধগম্য হচ্ছিল না। খোলা আকাশের নিচে চারিদিকে মাঠ, পুকুর, গাছপালা, ওরা একরকম দিশেহারা হয়ে পড়েছিল। পাশেই একটা অন্ধকার ডোবা। রিমি তাকিয়ে দেখল ডোবাটার ওপারেই কার যেন আবছায়া মূর্তি, বাচ্চাদের মতোই। টুটুল নাকি? পলাশও ইতিমধ্যে দেখতে পেয়েছে। ও চিৎকার করে ডেকে উঠল, টুটুল, এই টুটুল, ওদিকে কোথায় যাচ্ছিস? এই যে বাবা, আমরা এদিকে। টুটুল সেই ডাক শুনে ফিরেও তাকালো না। সামনে যেন ভয়ঙ্কর কিছু দেখে থমকে গিয়েছে ও। খানিকক্ষণ সেভাবেই দাঁড়িয়ে থেকে আবারও চিৎকার করে উঠল, টুটুলের সে আরতি শেষ হওয়ার আগেই এপার থেকে রিমি আর পলাশ আতঙ্কিত দৃষ্টিতে দেখল টুটুলের শরীরটাকে কে যেন এক ঝটকায় তুলে নিয়ে হাওয়ার গতিতে মিলিয়ে গেল প্রেতাকায় বৃক্ষরাজির ভিড়ে। পলাশ এক মুহূর্তের জন্য থমকে গিয়েও এবার দৌড় লাগালো পাশের সরু কাদায় ভরা পথ দিয়ে। এরই মধ্যে হঠাৎ করে তুমুল বৃষ্টি নামলো ঝেঁপে। কোথাও যেন কড়কড় শব্দে একটা বাজ পড়ল। আলোর ঝলসানিতে এক মুহূর্তের জন্য ভরে গেল আকাশ। রিমিও দৌড়লো পলাশের পিছনে। তখনও টুটুলের চিৎকারটা তাদের কানে আসছিল। আশ্চর্যের ব্যাপার, অতটুকু বাচ্চা এতখানি ভয় পেয়েও মা বাবাকে না ডেকে চেঁচাচ্ছে মধুসূদন দাদার নাম করে। পলাশ এগিয়ে গিয়েছিল অনেকটাই। রিমি আরো জোরে দৌড়তে গিয়ে কাঁধার উপর পিছলে পড়ল। এবার জায়গাটা ঝোপে জঙ্গলে ভরা। পাশেই কোনো গাছের কাঁটা ফুটে গেল হাতে। উফ! রিমির মুখ থেকে শব্দ বেরোনোর প্রায় সাথে সাথেই আকাশ বাতাস কাঁপানো এক পাশবিক গর্জন।
গর্জন শুনে ওর বুকের ভেতর পর্যন্ত কেঁপে উঠল। সেদিন মাসিমার ঘরে টুটুল যখন আটকে পড়েছিল, ঠিক এরকমই একটা গর্জন শুনেছিল ওরা। তবে আজকেরটা যেন আরো বেশি হিংস্র। তবে কি এই সেই অপদেবতা? এই কি তার মারণ হুঙ্কার? চমক ভাঙল পলাশের স্বরে। সে ততক্ষণে ওই পাড়ে পৌঁছে গিয়েছে। পলাশ চিৎকার করে ডাকল, রিমি কাদার ভেতর থেকে হাঁচড় পাঁচড় করে কোনো ক্রমে উঠে দৌড়ে গেল পলাশের কাছে। একই অন্ধকার, তার উপর তুমুল বৃষ্টিতে চারপাশ আবছা। তবু তার মধ্যেই অবাক হয়ে দেখল একরাশ ভিজে পাতার ওপর টুটুল শুয়ে আছে চুপ করে। পলাশ দ্রুত তাকে কোলে তুলে নিয়েছে। এবার রিমির দিকে ফিরে তাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, ঘুমোচ্ছে। টুটুলকে ঘরে নিয়ে আসার পথে থানায় ফোন করেছিল পলাশ। ঘটনার আকস্মিকতায় তখন দুজনেই দৌড়েছিল। কাউকে ডাকার কথা সেই সময় ওদের মাথায় আসেনি, না হলে থানায় তো ওদের আগেই ফোন করা উচিত ছিল। এমনকি নিজেদের কোয়ার্টারের ঘরের দরজাটা অবধি হাট করে খোলা রেখে চলে গিয়েছিল ওরা। রিমি ঘরে ফিরে হাত পা ধুয়ে টুটুলকে ভালো করে স্নান করিয়ে শুকনো জামা কাপড় পরিয়ে খাটে শুইয়ে দেয়। স্নানের সময় সে কিছুক্ষণের জন্য জেগেছিল, আবারও অঘরে ঘুমিয়ে পড়েছে। দুজন কনস্টেবল ততক্ষণে এসে গিয়েছেন। তাদেরকে পাহারায় রেখে রিমি আর পলাশও এবার একে একে স্নান করে নেয়। একে বৃষ্টি, তার উপর আবার কাদায় হাঁটাহাঁটি দৌড়োদৌড়ি করে সারা গায়ে কাদা লেগে গিয়েছে ওদের। স্নান না করে উপায় নেই। কিন্তু দুইজনের কারণ মনেই শান্তি নেই। এমনকি পলাশ, যে কিনা কয়েক ঘন্টা আগে পর্যন্ত রিমির দুশ্চিন্তাকে হেসে উড়িয়ে দিচ্ছিল, সেও এবার ভয়ানক ভয় পেয়ে গিয়েছে। যদিও সে নিজে পুলিশ, ঘরে পুলিশি পাহারাও রেখেছে, তবুও মন বলছিল এ কোনো সাধারণ ঘটনা নয়, কোনো সাধারণ শক্তি নয়। একে আটকানোর সাধ্য পুলিশের নেই। স্নান করে বেরিয়ে দেখে অত রাতেও পাশের ঘরের মাসিমা মেসোমশায় হাজির। মেসো যেহেতু পুলিশেই চাকরি করেন, তাই থানায় ফোন যাওয়া মাত্রই তিনিও খবর পেয়েছেন। ওনার আজকে থানাতে নাইট ডিউটি ছিল। তিনি তৎক্ষণাৎ কোয়ার্টারে এসে মাসিমাকে ঘুম থেকে তুলে এই রাতের বেলাতেই চলে এসেছেন। ওরাও কম উদ্বিগ্ন নয়। রিমি ক্লান্ত হয়ে টুটুলের পাশে শুয়ে পড়েছিল। মাসিমা ওর কাছে গিয়েই বসলেন। পলাশ, মেসোমশাই আর কনস্টেবল দুজনকে নিয়ে বসল পাশের ঘরে। আমাদের জন্য এই এত রাতে আপনাদেরও ভোগান্তি। মেসোমশাই এবার একটু বিরক্তির স্বরেই বললেন, তোমাদের মাসিমা তো কত করে সাবধান করেছেন রিমিকে। আমিও তোমাকে কতবার করে বলেছি, এই অমাবস্যায় এই গ্রামে কোনো বাচ্চার থাকা ভয়ানক বিপজ্জনক। এই সময় যাদের বাচ্চা থাকে তারা 1 মাস আগে থাকতেই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যায়। ভয়ঙ্কর অভিশপ্ত এই গ্রাম। তুমি যে কেন কথা শুনলে না? হ্যাঁ, আমি শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করতে পারিনি। কিন্তু এখন তো দেখছি বিশ্বাস না করে ভুল করেছে। ওই জঙ্গলের ভেতরে মহাদেবের মন্দির তান্ত্রিকরা দখল করে নেওয়ার পর সাধারণ গ্রামবাসীরা আর ভয়ে যাতায়াত করত না সেখানে। পরে ওই তান্ত্রিকরা তো মন্দির ছেড়ে চলে যায় কোনো এক অজ্ঞাত কারণে। কিন্তু তারপর থেকে এই সময় রাতের বেলায় কেউ সেই মন্দিরে গিয়ে পড়লে পরের দিন আর তার কোনো খোঁজ পাওয়া যায় না, শুধু পাওয়া যায় তার মুন্ডুটা। পলাশ অবাক হয়ে শুনছিল। মেসোমশাই অল্পক্ষণ থামা মাত্রই এবারও জিজ্ঞেস করল,
কিন্তু তার সঙ্গে এই বাচ্চাগুলোর গায়েব হওয়ার কি সম্পর্ক? সেটাই গ্রামের বাসিন্দারাও ঠিক মতো জানে না, বুঝলে। বোধহয় এই অমাবস্যায় ওই মন্দিরে শিশু বলি দেওয়ার প্রচলন ছিল। তান্ত্রিকরাই করতো এসব কাজ। ওরা চলে যাওয়ার পরও কোনো অপশক্তি রয়ে গেছে ওই মন্দিরেই। সেই হয়তো নিজের বলে বাচ্চাগুলোকে টেনে নিয়ে গিয়ে গ্রাস করে নেয়। পলাশের প্রশ্নের উত্তরে কথাগুলো বলে একটু থামলেন উনি। তারপর বললেন, আসল কারণ কেউ জানে না, এটা সবারই ধারণা মাত্র। মাসিমা ততক্ষণে উঠে এসেছিলেন। এসে মেসোমশাইকে বললেন, এবার চলো, ওরা একটু রেস্ট নিক। তারপর পলাশের দিকে তাকিয়ে বললেন, টুটুলকে বাঁচাতে চাইলে কাল সকালে ওদের অন্য কোথাও পাঠিয়ে দাও। পলাশ দরজা ভালো করে বন্ধ করে কনস্টেবল দুজনকে পাশের ঘরে পাহারায় থাকতে বলে শুয়ে পড়ল ঘরে গিয়ে। রিমি তখনও ঘুমায়নি। মুখ চোখে তার আতঙ্ক। পলাশের হাতটা আঁকড়ে ধরেও বলে উঠল, আচ্ছা, ওই গর্জনটা কার ছিল বলো তো? পলাশের কানে যেন আবারও বেজে উঠল সেই ভয়ঙ্কর হুঙ্কার। জানলার বাইরে জমাট অন্ধকার। কি মনে করে পলাশ উঠে জানলাটা বন্ধ করে দিল। ওরকম হুঙ্কারের পরে যে ছেলেটাকে ভালোভাবে ফিরে পাবো ভাবতেই পারিনি। রিমি শুধু বলল, তুমি যাই বলো, ছেলেকে নিয়ে কাল সকালেই আমি চলে যাব। কোথাও যাওয়ার জায়গা না থাক, শহরে গিয়ে হোটেল ভাড়া করে থাকবো ছেলেকে নিয়ে। পলাশ ওকে আশ্বস্ত করে, সকালটা হতে দাও, আমি নিজে তোমাদের রেখে আসবো নিরাপদ জায়গায়। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। রিমি আর পলাশ রাতের ওই আতঙ্ক কিছুক্ষণের জন্য হলেও ভুলেছিল। ক্লান্তিতে চোখের পাতা লেগে গিয়েছিল ওদের দুজনেরই। ঘুম যখন ভাঙল, বেলা হয়েছে। যদিও রোদের দেখা নেই, মেঘাচ্ছন্ন আকাশ, ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে। পলাশের প্রথম ঘুম ভাঙল, আর ঘুম ভাঙতেই সে আর্তচিৎকার করে উঠল, টুটুল! বিছানায় টুটুল নেই। পলাশের চিৎকারে রিমি উঠে বসেছে। পলাশ দৌড়ে গেল পাশের ঘরে। কনস্টেবল দুজন জেগেই আছে। তারা শশব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো। কি হয়েছে স্যার? স্যার কি হলো? আমার টুটুল কোথায় গেল? টুটুল! রিমি দৌড়ে সদর দরজার কাছে গিয়ে দেখে দরজা হাট করে খোলা। গতকাল রাতের মতোই কোন অলৌকিক জাদু বলে ওইটুকু বাচ্চা দরজা খুলে বেরিয়ে গিয়েছে বাইরে। হে মধুসূদন! এইটুকু বলে রিমি লুটিয়ে পড়ল দরজার কাছেই। আগের দিন রাতে যেমন স্বামী স্ত্রী দুজনে ছুটে গিয়েছিল, আজ রিমিকে দরজার সামনে লুটিয়ে পড়তে দেখেও পলাশ একই রকম ভাবে রিমির শরীরটাকে ডিঙিয়ে ছুটল। বৃষ্টি স্নাত একটা সুন্দর সকাল। মাঠে ঘাটে জল, তবুও তার মধ্যেই ঘাস পাতা সব জল ধোয়া হয়ে সবুজের আভায় চিকচিক করছে। গতকাল রাতে দূরের যে গাছগুলোকে প্রেতের মতো ভয়ঙ্কর লাগছিল, সেগুলোই এখন আপাদ বিদ্ধ সবুজের সমারোহ নিয়ে দাঁড়িয়ে আছে একের পর এক গা ঘেঁষে। তবে এই সমস্ত সৌন্দর্য দেখার মতো মনের অবস্থা কিন্তু পলাশের ছিল না। উল্টে সে দিশা পাচ্ছিল না কোন দিকে যাবে। কনস্টেবল দুইজনও ততক্ষণে পলাশের সঙ্গে ছুটেছে। পথ চলতে দু একজন মানুষ সাত সকালে এভাবে পুলিশকে ছোটাছুটি করতে দেখে থমকে দাঁড়িয়ে পড়েছে। পলাশের নির্দেশে কনস্টেবল দুইজন দুই দিকে ছোটে, আর পলাশ দৌড়ায় গ্রামের পশ্চিম দিকের ঝিল বরাবর। সেই ঝিলের পাশেই রয়েছে সেই অভিশপ্ত জঙ্গল আর ওই ভয়ঙ্কর অভিশপ্ত মন্দির। রিমির জ্ঞান ফিরতেই দেখল পাশেই মাসিমা বসে, ঘরে আরো কয়েকজন মহিলা, তারাও পাড়া প্রতিবেশী। এই কয়দিনে কারোর সাথে প্রায় আলাপ হয়নি, কিন্তু ওদের সন্তানের অন্তর্ধানের খবর পেয়ে অনেকেই ছুটে এসেছেন। সকলের মুখে চিন্তার ছাপ। তাদের মধ্যেই একজন বলে উঠলেন, শুনেছিলাম থানায় নতুন মেজবাবু আসছেন, কিন্তু এত ছোট বাচ্চা নিয়ে আসছেন জানলে।
ওর কথা মাঝখানে থামিয়ে দিয়ে মাসিমা বলে উঠলেন, পলাশ কিছুতেই শুনল না। কতবার বলেছি কয়েক সপ্তাহের জন্য কোথাও চলে যাও। ওদের দুর্ভাগ্য, ওরা ভাবলো এসব বোধহয় নিছক গ্রাম্য কুসংস্কার, এসব বোধহয় গল্প কথা। এমন সময় মাসিমার মোবাইলটা বেজে উঠল। একপাশে সরে গিয়ে কি সব যেন কথাবার্তা বলে রিমিকে এসে জানালেন, পলাশ পলাশ পশ্চিমের জঙ্গলের বাইরে দাঁড়িয়ে আছে। তোমার মেশো ফোন করে জানালেন থানা থেকে আরো কয়েকজন যাচ্ছে, জঙ্গলের ভেতরে সার্চ করা হবে। সে কথা শুনে ঘরে উপস্থিত মহিলারা প্রত্যেকেই ওর মুখের দিকে তাকালেন। সকলের মুখে আতঙ্ক। আগের জন আবারও বলে উঠলেন, কি সর্বনেশে কথা! আজ এই ভরা অমাবস্যার দিনে ওই জঙ্গলে ঢুকবে? থানা থেকে সার্চ পার্টি যখন জঙ্গলে ঢুকল তখন প্রায় বিকেল। এত দেরি হওয়ার কারণ, পুলিশদের মধ্যে কেউই এই অমাবস্যায় জঙ্গলে ঢুকতে রাজি হচ্ছিল না। ওরা বহুদিন ধরেই শুনে আসছে এই অমাবস্যায় একবার জঙ্গলে ঢুকলে কেউ নাকি আর ফিরে আসে না। তাই সারাদিন গ্রামের বিভিন্ন জায়গায় তল্লাশি আর নানান তাল বাহানার পর শেষ পর্যন্ত জঙ্গলের মধ্যে ঢোকে পুলিশ বাহিনী। তবে সে নামেই বাহিনী। এই গ্রামের ছোট্ট থানায় কতজনই বা পুলিশ থাকে? তবুও যে কয়জন পাওয়া গিয়েছে এই অনেক। না হলে এই প্রত্যন্ত গ্রামে সার্চ পার্টি আসতে আসতে না জানি আরো কত অঘটন ঘটে যাবে। জঙ্গলটা সত্যি প্রায় দুর্ভেদ্য। গাছপালাগুলো একে অপরের ঘাড়ের উপর এসে পড়েছে। এমনিতে আলো প্রায় ঢোকে না বললেই চলে, তার উপর বর্ষার মেঘলা আকাশ। জঙ্গলের ভেতর আধার ঘনিয়ে এসেছে। একটা বড় সার্চ লাইট আর কয়েকটা বড় বড় টর্চ ওদের সম্বল। পলাশই সবার আগে আগে এগোচ্ছিল, অন্যেরা তার পিছু পিছু পা টিপে টিপে। সবার মুখে অজানা একটা আতঙ্কের ছাপ। ঝোপঝাড় ঠেলে এগিয়ে যেতে যেতে পলাশের বুকটাও ধুকফুক করছিল। কিন্তু তবুও টুটুলের জন্য তাকে যে মন্দির অবধি যেতেই হবে। কে জানে ছেলেটা কি অবস্থায় আছে, কিংবা আদেও বেঁচে আছে কিনা। এই কুচিন্তাটা মাথার মধ্যে আসতেই পলাশের বুকটা ছ্যাঁত করে উঠল। মনে মনে সে বলল, না না, এ হতে পারে না। কি সব ভাবছি আমি। বেশ খানিকক্ষণ হেঁটে যাওয়ার পর পলাশ টের পেল তার পিছনে আর কারোর পায়ের শব্দ নেই। তৎক্ষণাৎ সে পিছনে ফিরে দেখে সকলেই দাঁড়িয়ে পড়েছে এক জায়গায়। পলাশকে পিছনে ফিরে তাকাতে দেখে প্রায় সকলে একযোগে বলে উঠল, এরপর আমরা আর যেতে পারবো না। হ্যাঁ স্যার, নরেশ ঠিকই বলেছে। এরপর আপনাকে একা যেতে হবে। আপনি বুঝতেই পারছেন আমাদেরও পরিবার আছে। এভাবে জেনে শুনে মাফ করবেন স্যার। ওদের চোখ মুখ দেখেই মনে হচ্ছে এখনই ওরা এই জায়গা ছেড়ে যেতে পারলে বাঁচে। এতদিন যে সমস্ত বাচ্চারা নিখোঁজ হয়েছে তাদের খোঁজ পাওয়া যায়নি কোনোভাবেই। এমনকি এই মন্দিরের কাছে এই সময় আজ পর্যন্ত যারা গিয়েছে কেউই আর ফেরত আসেনি। সুতরাং ওদের ভয় পাওয়াটা অস্বাভাবিক নয়। পলাশ ব্যাপারটা বুঝেও অনুরোধ করে, কিন্তু ওরা অনড়। তবে পলাশকে অনড় থাকলে তো চলবে না, তাকে যে না গেলেই নয়। তাই সকলকে ফেলে এক হাতে টর্চ আর অন্য হাতে রিভলভারটা নিয়ে ও এগিয়ে গেল মন্দিরের দিকে। মন্দিরের সামনে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল পলাশ। সন্ধে হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অন্ধকার ঘন জঙ্গলে প্রেতাত্মার মতো গাছপালার ভিড়ে দাঁড়িয়ে আছে 100 বর্ষ পুরনো এক মন্দির। মন্দিরের চূড়ার এক অংশ ভেঙে পড়েছে সে কবেই।
এত অন্ধকারের মধ্যেও জায়গাটা কিন্তু আলোকিত, কারণ মন্দিরের গায়ে দাউ দাউ করে জ্বলছে দুটো বিশাল বিশাল মশাল। পুরো ব্যাপারটাই এমন অস্বাভাবিক যে পলাশের বুকটা কেঁপে ওঠে কোনো এক অজানা আতঙ্কে। কোথাও তো কেউ নেই, তবু ওর কেন জানে না মনে হচ্ছে ওর আশেপাশে কেউ আছে, হয়তোবা লুকিয়ে আছে ওই মন্দিরের আড়ালে। একটু অন্যমনস্ক হলেই বোধহয় সাপদের মতো লাফিয়ে পড়বে ওর ঘাড়ে। ক্ষণিক দাঁড়িয়ে থেকে পলাশ নিজের মনকে শক্ত করে। এই সমস্ত ভাবগুলোকে দূরে সরিয়ে রেখে চিৎকার করে টুটুলের নাম ধরে, টুটুল, টুটুল, টুটুল। কিন্তু সে ডাক ব্যর্থ হয়ে ফিরে আসে। পলাশ রিভলভারটা শক্ত করে চেপে ধরে একটা গভীর শ্বাস নেয়। না, এবার ওকে মন্দিরের ভেতরটা দেখতেই হবে। জুতোটা কি খুলে ঢোকা উচিত? এই মুহূর্তে ভাবনার জাল আচমকায় ছিঁড়ে যায় এক পরিচিত কণ্ঠের চিৎকারে। মুহূর্তের মধ্যে পলাশ বুঝতে পারে চিৎকারটা আসছে মন্দিরের ভেতর থেকে। ও এবার দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে দরজার ওপর। টুটুল, টুটুল। দরজাটা যে কোনো ভাবেই হোক ভাঙতে হবে। টুটুল, টুটুল। এই সময় আচমকায় শুরু হয়ে যায় প্রকৃতির রুদ্র তাণ্ডব। একটু আগেই যে পরিবেশ মেঘলা অথচ শান্ত ছিল, সে পরিবেশে এভাবে ঝড়ের তাণ্ডব শুরু হওয়া মোটেই স্বাভাবিক ইঙ্গিত নয়। বাতাসের এক ঝটকায় নিভে গিয়েছে মন্দিরের গায়ের মশালগুলো। চারপাশটা এবার অন্ধকার, তবুও তার মধ্যে পলাশ প্রাণপণে লাথি মারতে আরম্ভ করেছে দরজায়। টুটুল, টুটুল, টুটুল। কিন্তু সেই লাথিতে আর কি হবে? দরজাটা যেন লোহার তৈরি। ওর ধাক্কাধাক্কিতে এক চুলও নড়ল না সেটা। আবারও ভেতর থেকে টুটুলের চিৎকারটা ভেসে আসে। পলাশ অসহায়ের মতো তাকায় চারিদিকে। চারপাশে দুর্ভেদ্য অন্ধকার, তুমুল ঝড় বৃষ্টি। আবার শোনে টুটুলের চিৎকার। পলাশ প্রাণপণে দরজার উপর আছাড়ি পিছাড়ি করে চলে। টুটুল, টুটুল, টুটুল। কিন্তু সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ। এসব করে যে কিছু হবে না সেটা সে নিজেও জানে। তবু সন্তানের এইরূপ বিপদ বুঝেও পিতার হৃদয় কি আর যুক্তিতর্ক মানে? তাই সে দেহের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়েই চলল দরজায়। টুটুল, টুটুল, টুটুল। এখন ওর বারবার মনে হচ্ছে মাসিমার কথা শুনে, রিমির কথা শুনে টুটুলকে যদি সরিয়ে দিত গ্রাম থেকে, তাহলে আজ আর এই দিন ওকে দেখতে হতো না। গতকাল থানায় কয়েকজন বলা বলি করছিল এই অপদেবতা ভয়ঙ্কর। গ্রামের 5 বছরের নিচে কোনো বাচ্চা থাকলে সে কোনো না কোনো প্রকারে তাকে কাছে টেনে নেবেই। পলাশ এবার উপায় না দেখে ছুটে গেল জঙ্গলের যে জায়গায় ওর সঙ্গী কনস্টেবলরা দাঁড়িয়েছিল সেই দিকে। এই সময় এক বিকট শব্দে কাছেই কোথাও বাজ পড়ল। এক মুহূর্তের জন্য আলোয় ভরে উঠল চারিদিক। সেই আলোয় পলাশ দেখল খানিক আগেও যেখানে ওর সহকর্মীরা সার্চ লাইট বন্দুক হাতে দাঁড়িয়েছিল, জায়গাটা এখন বেবাক ফাঁকা। কোথাও কারোর চিহ্ন মাত্র নেই। পলাশের মাথা থেকে একটা হিম স্রোত নেমে গেল শির দাঁড়া পেয়ে। উপায়ন্তর না দেখে সে আবারও দৌড় দিল মন্দিরের দিকে। কেউ না থাকুক, যেভাবেই হোক তাকে বাঁচাতেই হবে টুটুলকে। মন্দিরের কাছাকাছি গিয়ে
টাল সামলাতে না পেরে একটা গাছের শিংকড়ে পা আটকে পলাশ পড়ে গেল কাদার মধ্যে। তৎক্ষণাৎ হাত থেকে কোথায় যেন ছিটকে গেল টর্চটা। রিভলভারটা আছে এখন হাতে, তবে এই ঘন ঘোর আধারে রিভলভার কাকে তাক করে ছুটবে, উঠে কোন দিকেই বা ছুটবে, কিছুই ভেবে পেল না। বিপদে আর কোনো উপায় না পেয়ে পলাশও আর্তনাদ করে উঠল। হে মধুসূদন, তুমি রক্ষা করো, টুটুলকে রক্ষা করো। আর ঠিক তখনই পলাশের কানে আসে হাড় হিম করা একটা গর্জন। সে হুঙ্কার শুনলে যে কোনো সাধারণ মানুষের বুকের রক্ত জমে যেতে বাধ্য। পলাশকে অবাক করে দিয়ে একটা আলোর কুয়াশা ধীরে ধীরে ঘিরে ধরে পুরো মন্দিরটাকে। ঠিক এই সময় দড়াম করে খুলে যায় মন্দিরের দরজা। একটা হালকা নীল আলোয় ভরে যায় চারপাশ। সেই আলোয় পলাশ দেখে মন্দিরের দরজা দিয়ে ধীর পায়ে বেরিয়ে আসছে আর কেউ নয়, তার টুটুল। এর পরের ঘটনা পলাশের আর কিছুই মনে নেই, জ্ঞান হারিয়ে ফেলে সে। পলাশের যখন জ্ঞান ফিরল, ও নিজের ঘরের খাটের ওপর শুয়ে চোখ মেলেই দেখতে পেল রিমি, মাসিমা, মেসোমশাই সহ অনেকগুলো উদ্বিগ্ন মুখ ওর দিকে তাকিয়ে আছে। টুটুল টুটুল বলে অস্ফুটে ডেকে উঠতেই টের পেল টুটুল ওর ঠিক পাশটিতেই গা ঘেঁষে বসে। ওর চোখে মুখে ভয় আর আতঙ্কের লেশমাত্র নেই। আমি এখানে এলাম কিভাবে? গতকাল মাঝরাতে তোমাকে আর টুটুলকে ওরা জঙ্গলের বাইরে অজ্ঞান অবস্থায় পেয়ে নিয়ে আসে। পলাশ শুনে আরো অবাক হয়ে যায়। জঙ্গলের বাইরে এলাম কিভাবে আমরা? মেসোমশাই উত্তর দিলেন, সত্যি বলতে কি, তুমি মন্দিরের দিকে এগিয়ে গেলেও ওই জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে তোমার অপেক্ষা করার মতো দুঃসাহস আমাদের হয়নি। তার জন্য ক্ষমা চাইছি। আমরা জঙ্গল থেকে বেরিয়ে একটু দূরেই অপেক্ষা করছিলাম। হঠাৎ জঙ্গলের বাইরের দিকে একটা হালকা নীলাভ আলো দেখতে পেয়ে আমরা কৌতূহলবশত সেদিকে এগিয়ে যাই। গিয়ে দেখি তুমি আর টুটুল দুজনে সেখানে ঘাসের উপর শুয়ে। আমরা দেখতে পেয়ে তোমাদের তুলে নিয়ে আসি এখানে। মাসিমা দুহাত কপালে ঠেকিয়ে কার উদ্দেশ্যে যেন প্রণাম করে বলে উঠলেন, স্বয়ং মধুসূদন রক্ষা করেছেন তোমাদের। তোমার ছেলে যে বিপদে পড়ে সরল মনে বারবার তাকেই ডেকেছিল, তিনি কি না এসে পারেন? পলাশ সে কথা শুনে টুটুলের দিকে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, হ্যাঁ রে বাবা, সত্যি তোর মধুসূদন দাদা এসেছিলেন? টুটুল গা মোচড়ায়, বলে, না তো, মধুসূদন দাদা তো আসেনি। মধুসূদন দাদা তো ছোট, হাতে তো বাঁশি থাকে। তাহলে কে বাঁচালো তোকে? টুটুল পলাশের দিকে তাকিয়ে বলল, তুমি শোনোনি বাবা, কেমন গর্জন করলো লায়নটা? ওই তো আমাকে বাঁচালো। লায়ন? এখানকার জঙ্গলে লায়ন? টুটুল শুধরে দিল, না না, পুরোটা লায়ন নয়, মুন্ডুটা শুধু লায়নের, আর বডিটা মানুষের মতো। মানে? কথাটা পলাশ বলল বটে, প্রশ্নটা কিন্তু সকলের। ঘরশুদ্ধ লোক টুটুলের কথা শুনে অবাক। টুটুল সকলের বিশ্বাস জাগানোর জন্যই যেন আবারও বলে উঠল, হ্যাঁ গো, মুন্ডুটা লায়নের আর বডিটা মানুষের, আমি ঠিক দেখেছি। মাসিমা আবারও কপালে দুই হাত ঠেকিয়ে বিড়বিড় করে বললেন,
নৃসিংহ অবতার। রিমিও দুহাত তুলে কপালে ঠেকায়। ঈশ্বর রক্ষা করেছেন মাসিমা। ওর মধুসূদন দাদা ঠিকই এসেছিলেন ওকে রক্ষা করতে, কিন্তু যে রোগের যে ওষুধ, মধুসূদন দাদা তাই হাতে বাঁশি নিয়ে নয়, এসেছিলেন নৃসিংহ অবতার রূপে। টুটুল মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে। ওই লায়নটাই কি মধুসূদন দাদা মা? ছেলের মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিতে দিতে রিমি বলে, হ্যাঁ বাবা, লায়নটাই মধুসূদন দাদা। বিশ্বাস করে ডাকলে উনিই বারবার ফিরে আসেন, ত্রাতা হয়ে আমাদের রক্ষা করতে। আপনারা শুনছিলেন স্বর্ণালী শীলের কাহিনী কাঁচা খেকোর গ্রাস। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে যেতে ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনো আমাদেরকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি সত্বর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি আমাদের গল্প ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন, পরিবারের সদস্যদের মধ্যে শেয়ার করে দেবেন। আমাদের অফিসিয়াল পার্টনার ফেসবুক গ্রুপ ভূতান্বেষী। আজকের সমগ্র পর্ব পরিচালনায় গল্প কথা টিম, পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।